আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ২৩। লিখেছেন ইসরাত জাহান। রাজবাদে সবাই মিলে উপস্থিত হয় আশ্রমে। মায়া আসতেই বাচ্চাগুলো এসে জড়িয়ে ধরে। মায়া ও রাজ পরিবার নিয়ে প্রায় এখানে আসে। তাই তো বাচ্চাগুলোর সাথে এখন তারা অনেক মিশুক হয়েছে। সবাইকে চকলেট দিয়ে মায়া যায় গাড়ির দিকে। গাড়ি থেকে আস্তে আস্তে মৌকে নামিয়ে নিয়ে আসে। পিয়াস নিজেই মৌকে সাহায্য করতে চায়, কিন্তু মায়া যতক্ষণ থাকে পাশে, পিয়াস যেন মায়ার আশেপাশেই আসতে পারে না। বোনকে যত রকম সাহায্য লাগে মায়া নিজে থেকে করতে ভালোবাসে। নিজের ডান হাত মায়ার হাতের সাথে দিয়ে ধীরে ধীরে ফুলে ওঠা পেট নিয়ে হাঁটছে মৌ। বাচ্চারা অবাক নয়নে চেয়ে আছে সেদিকে। চট্টগ্রাম থেকে সেই ছোট্ট হাসিকে আনা হয়েছে, মায়া এনেছে তাকে। হাসির মধ্যে নিজের ছোটবেলা খুঁজে পায় তাই। হাসি এসে মৌর দিকে হাত ইশারা করে বলে, এই আন্টির পেটে কি হয়েছে? মায়া মিষ্টি হেসে উত্তর দেয়, এখানে একটি ছোট বাবু আছে, তাই এভাবে বড় হয়ে আছে। হাসি যেন না বুঝেও অনেক কিছু বুঝে গেল। খুশি হলো খুব। মৌয়ের একপাশে এসে মৌকে ধরে বলে, আমিও তোমাকে ধরে নিয়ে যাব। অগত্যা মায়া ও ছোট্ট হাসি মিলে ভিতরে নিয়ে যায় মৌকে। মৌকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে চারপাশে দেখতে থাকে মায়া। দূরে একটি নির্দিষ্ট জায়গায় রান্না চলছে, সেখানে লোকদের দিকে তাকিয়ে থাকতে থাকে মায়া। বাবুর্চিরা সবাই মিলে তাকিয়ে থাকে মায়ার দিকে। তাদের কোনো রিয়েকশন না দেখে মায়া বুঝে যায় এরা সোনালীর লোক। আশ্রম কর্মীর হাত পা কাঁপছে। মায়া ওনার দিকে তাকাতেই উনি ইশারা করে উপরের দিকে। সেকেন্ড ফ্লোরে একটি কিচেন আছে, ওখানে মায়ার বাবুর্চিরা রান্না করতে ব্যস্ত। মায়া ভিলিনি হেসে দেখতে থাকে বাকি লোকদের। এর মধ্যেই আশ্রমে উপস্থিত হয় মিলি ও তারেক। মিলিকে এখানে মায়া আনতে বলেছে। মিলি এসে জড়িয়ে ধরে মায়াকে, তারপর মৌয়ের পাশে বসে। আড্ডা দিতে থাকে মৌ ও মিলি। তারেক এসে মায়াকে বলে, রাজ স্যার আসবে তাকে নিয়ে, শুধু একটু সময় নেবে বলেছে। মায়া বলে ওঠে, এখানের আবহাওয়া ভালো নেই তারেক, যখন তখন হামলা পড়বে। বাচ্চাগুলোকে আগলে রাখার দায়িত্ব তোমার আর পিয়াসের। অন্য দিকটা আমি দেখছি, শুধু একবার তাদের আসার অপেক্ষা। ওকে ম্যাম। হাসির মৃত্যুর জন্য সবাই মিলে মোনাজাত করতে থাকে। মায়ার ইচ্ছা এটা, ছোট্ট বাচ্চাদের থেকে দোয়া পেলে হাসির রুহ একটু শান্তি পাবে। নিজের ছেলের থেকে তো সুখ পেল না, অন্তত মায়া আর বাকি বাচ্চাদের থেকে মৃত্যুর পর দোয়া পেয়ে রুহুর শান্তি পাক। মোনাজাত শেষ করতে মায়ার চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। হাসি থেকে কত যত্ন করে আগলে রাখতো। আজ মিহির লোভে পড়ে এমনটা না করলে হাসি তাদের সাথেই থাকতো। মায়ার জীবনে হাসি কোনো অংশে কম না। মুখে দুই হাত নিয়ে মোনাজাত শেষ করতে শো শো করে আশ্রমের ভিতরে আসে তিনটি গাড়ি। মায়ার কানে এসে পৌঁছায় সেই গাড়ির শব্দ। গরমের উত্তাপে এখন মাটিগুলো শুকিয়ে থাকে, চারপাশে ধুলা বালি ভরে গেছে। গাড়ি আসার সাথে সাথে ধুলাগুলো উড়তে থাকে। আশ্রমের দারোয়ানদের চোখে মুখে ধুলাবালিতে ভরে যায়, চোখ মুখ ডলতে থাকে তারা। গাড়ির শব্দে মুখে রহস্যের হাসি ফুটিয়ে তোলে মায়া। কানে থাকা ব্লুটুথের মাধ্যমে বলে, ওরা এসেছে তারেক। মৌ আর মিলিকে বাচ্চাদের মধ্যে রেখে তুমি ওদের আগলে রাখো, আমি দেখছি এই জায়গাটা। একটু ঘাবড়ে যায় তারেক। রাজ নেই এখানে, এখনও আসেনি। মায়া একা কিভাবে কি করবে? তাই তারেক বলে, ম্যাম একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? শত্রু দমনের আজ সেরা দিন। এখানে এদের দে এন্ড করে আমি আমার দাদুর স্বপ্ন পূরণ করতে চাই। তুমি চিন্তা করো না, কিছু হবে না আমার। আমার মন্ত্রীর মশাই আছে আমার সাথে। তারেক এবার কোনো প্রতিউত্তর না করে মিলি ও মৌকে বাচ্চাদের মধ্যে রেখে গার্ডদের দিয়ে চারপাশে ঘোরাও করে রাখে একটি ঘরে। মিলি অবাক হয়ে দেখতে থাকে, কিছু বলার সুযোগ পাচ্ছে না। তারেক সব কিছু তাড়াহুড়া করে করছে। সোনালিও তার গ্যাং মিলে এগিয়ে আসে মায়ার দিকে। মায়া ঘুরে তাকালো ওদের দিকে। কোনো ভ্রুক্ষেপ নেই মায়ার চোখে মুখে। মিলি অবাক হয়ে বলে,
মা, এটা কেমন রূপে এসেছে? এতগুলো লোক আবার ব্ল্যাক জ্যাকেট পরেছে মা। মৌ বিদ্রূপের সুরে বলে, এটাই তো ওনার আসল পরিচয়, দেখতে থাকো কি হয়। সোনালির পিছনে গাড়ি থেকে বেরিয়ে আসে মিস্টার বিভান ও মিসেস রাজিয়া। এদেরকে দেখেও ভড়কে যায় না মায়া। মায়া একাই দাঁড়িয়ে আছে, দূরে একটি বসে আছে বাচ্চা সহ বাকিরা। মায়ার মুখে দমে যাওয়ার ছাপ দেখতে না পেয়ে সোনালি এবার বিরক্ত হয়। বাবুর্চি রূপী লোকগুলোকে ইশারা করে সোনালি। লোকগুলো দৌড়ে এসে যেই মায়াকে হামলা করবে, অমনি আশ্রমের পিছনে থেকে মায়ার লোক এসে ওদের সাথে মারামারি করতে থাকে। এবার যেন ভড়কে গেল সোনালি ও বিভান। সোনালির দলের একজন পিছন থেকে এসে যেই মায়াকে আঘাত করতে যাবে, অমনি মায়া লাফ দিয়ে ঘুরে উল্টা অ্যাটাক করে লোকটিকে। তারেকের দিকে তাকাতেই তারেক একটি গুলি ছুঁড়ে মারে মায়ার দিকে। মায়া ওটা নিয়ে শ্যুট করে দেয়। আশ্রমের বাচ্চারা ভয় পেয়ে যায়, কাঁপতে থাকে ভয়তে। মায়ার দিকে আরও একজন তেড়ে আসতে নিলে মায়া যেই তাকে হামলা করবে, অমনি মায়ার মাথায় কেউ এসে আঘাত করে। মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায় মায়া। কাঙ্ক্ষিত লোকটির দিকে তাকাতেই দেখতে পায় মালিনীকে, হাতে তার হকি স্টিক। বিদ্রূপের সুরে বলে, আমাকে এটা দিয়ে মেরেছিলি না? এবার বোঝো কতটা যন্ত্রণা এই যন্ত্র দিয়ে। বলেই আবার আঘাত করে মায়ার বাহু বরাবর। দর্শক হয়ে মুখে হাসি ফুটিয়ে দেখছে সোনালি ও বিভান। তারেক আর পিয়াস এবার না পেরে এগিয়ে আসতে নেয়। মালিনীর কাছে এসে যেই মালিনীকে হামলা করবে, তখনই মায়া হাত দিয়ে ইশারা করে। মালিনী এবার গুলি নিয়ে তাক করে মায়ার মাথায়। মায়াকে যেই শ্যুট করতে যাবে, অমনি পেছন থেকে শিয়া চিল্লিয়ে বলে, এটা তুমি কি করছো মা? তুমি এমনটা করতে পারো না। ভাবের ক্ষতি কেন করছো? তুমি যদি মারতে হয় তো মারো ওনাকে। হাতের ইশারায় দেখল সোনালিকে, কিন্তু সোনালির পাশে বিভান ও রাজিয়াকে দেখে অবাক হয় শিয়া। শিয়াকে উদ্দেশ্য করে বিভান বলে, কি মামা, বুঝতে পারছো না তো? আসলে আমরা পুরোটাই তো একটি গ্যাং। তোমার মা এই কাজগুলো করতে বাধ্য, না হলে আমি আমার কাজ সফল করতে পারবো না তো। এবার সোনালি বলে ওঠে, ওকে তো মরতেই হবে, কিন্তু একবার পাসওয়ার্ড বলে দিলেই হবে তো। তো মায়া, অফ সরি মোহনা, বলে দাও পাসওয়ার্ড কি? হো হো করে হেসে দেয় মায়া। রক্তচক্ষু করে সোনালিকে দেখে বলে, এই মায়াকে মারা এত সহজ না। এই মায়ার জীবন গেলে যে কোটি টাকার চান্স মিস হয়ে যাবে, যেটার জন্য পাগলের মতো আমাকে খুঁজছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেটা পাবার আগে যে আমার মৃত্যুর অন্তত আপনাদের হাতে নেই, এটা আমি জানি। তাই যত পারেন উল্টো আঘাত করতে থাকুন। আর শিয়া, তুমি ওদিকটায় যাও, এখানে তোমার আসা উচিত হয়নি। শিয়া কিছু বলতে চেয়েও বলতে পারল না। কিছু একটা ভেবে চুপ করে সরে যায় পিয়াসের পিছনে। ফোন নিয়ে আদ্রকে মেসেজ করে দেয়। সোনালি আর বিভান একে অপরের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে তাকায় মায়ার দিকে। বলে ওঠে, তোমাকে খুন না করতে পারি, কিন্তু তোমার জীবনে প্রিয় ব্যক্তিদের তো শেষ করে দিতে পারি। বলেই সোনালি ইশারা করে রুমে থাকা একটি লোককে, মৌকে নিয়ে বাইরে বের হয়ে আসে সে। মৌয়ের মাথার গুলি ধরে দাঁড়িয়ে আছে সোনালির লোক। আঁতকে ওঠে পিয়াস ও মায়া। এই লোককে সোনালি কখন কবজা করে নেয় এটা বুঝতে পারছে না মায়া। পিয়াস দৌড়ে যাবে মৌকে বাঁচাতে, কিন্তু পিয়াসের পায়ে একটি ছুরি ছুঁড়ে মারে বিভান। ওখানে ক্ষত সহ বসে পড়ে পিয়াস। হো হো করে হেসে সোনালি বলে ওঠে, বোনের জীবনটা কি শেষ করে দিতে চাও? বাচ্চা সহ বোনকে কি পরপারে পাঠিয়ে দিব বলো? তুমি তো টাকা পয়সার পরোয়া করো না, তোমার লাগবে ভালোবাসা। তাহলে বাঁচাও তোমার ভালোবাসার মানুষকে। বলে দাও পাসওয়ার্ড, ওখান থেকে ফর্মুলা পেলে মুক্তি পাবে তোমার বোন। ঘৃণার দৃষ্টি দিয়ে সোনালিকে দেখছে মৌ ও মিলি। শিয়া নিজেও তার চোখকে বিশ্বাস করতে পারছে না। সব জানলেও তার মা আর মামা মামি নিয়ে কেউ তাকে কেন কিছু বলে নেই এটাই বুঝতে পারছে না সে। তাহলে কি বিভানের কথা মায়া জানতো না? মাথা কাজ করছে না শিয়ার। শুধু মেসেজ দিয়ে রেখেছে আদ্রকে, কিন্তু আদ্রর কোনো রেসপন্স নেই। মৌ তার পেটে হাত দিয়ে বলে, আমি আমার সন্তান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে রাজি, কিন্তু এই মহিলাকে জিততে দেখতে রাজি না পু। তুমি কিছুতেই বলবে না পাসওয়ার্ড।
মৌয়ের চোখের দিকে তাকিয়ে মায়া দেখতে পেল সোনালির প্রতি অঢেল ঘৃণা। মায়ার মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। মায়া যেন দেখতে পাচ্ছে সোনালির সব কিছু থেকেও নেই। সোনালির দিকে তাকিয়ে মায়া বলে, আমাকে দমন করতে আপনি আপনার কোনো জিনিসটাকে হাতিয়ার বানালেন, নিজেও জানেন না। যখন জানবেন নিজের পায়ে নিচ থেকে মাটি ভেদ হতে থাকবে। সোনালি একটু অবাক হয়, তবে বেশি একটা পাত্তা না দিয়ে বলে, ওহ কামন, এসব ইমোশনাল সেন্টিমার্কা কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করতে পারবে না। আমি যেটার জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি ওটা আমার চাই। রহস্যের হাসি হেসে মায়া বলে, আমি আপনাকে মাইন্ড ডাইভার্ট করছি কিনা এটা একটু ভালো করে ময়ের দিকে তাকিয়ে দেখুন তো। একটু ভালো করে দেখে বলুন তো, চিনতে পারেন কিনা এই মেয়ে? কার সাথে মিল আছে এই মেয়ের? ঘৃণা লাগছে ময়ের এসব শুনতে। চিল্লিয়ে বলে ওঠে, একদম না আপু, এই মহিলাকে তুমি কিছু বলো না। পিয়াস তার পা থেকে ছুরি সরিয়ে নেয়, কিন্তু পা থেকে রক্ত পড়তেই থাকে। ময়ের দিকে এগিয়ে যেতে পারছে না। সোনালি এবার ক্ষিপ্ত হয়ে বলে, আমি বুঝেছি, এরা কথার জালে আমাদের ভুলাতে থাকবে। আর আপা, তুমি যাও ওই পিয়াসকে শেষ করে দাও, দেখবে এই মৌ আর বাধা দিবে না, আমাদের কাজ সহজ হয়ে যাবে। সোনালের কথা মতো মালিনী এসে পিয়াসের মাথায় গুলি তাক করে। শিয়া চিল্লিয়ে বলে, মা এমন করো না, মৌ আপু প্রেগনেন্ট, মেয়েটার বাচ্চা বাবা হারা হয়ে যাবে। মালিনী এবার নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে শিয়াকে বলে ওঠে, হুশ, একদম কোনো কথা নয়, আমাদের বলে দিলেই তো হয় পাসওয়ার্ড কি। আমরা তো এত কিছু করতাম না, করতে তো হয় এই মেয়েটির জন্য। সব প্ল্যান করে রেখেছিলাম আমরা, ওই বীরকে আনতাম না, কিন্তু না, ওই মেয়েটা প্রতিটি পদক্ষেপে আমাদের হারিয়ে দিতে থাকে, তাই তো বীরকে এনেছিলাম। আর বেচারা সাইকো বীর, ওকে মায়াকে পেতে যা যা পদক্ষেপ বলে দেওয়া হতো ও সব পালন করত। এই মেয়েটার ভিতর কি আছে কে জানে, একদম সবাই পাগলের মতো লেগে থাকে। মেয়েটিকে পেতে বীর ছিল মরিয়া, সেই সুযোগ কাজে লাগাই আমরা, কিন্তু না, তোমার ভাই আর এই মেয়ে মিলে ওখানে আমাদের হারিয়ে দিল। তিলে তিলে আমরা অসুস্থ বীরের মস্তিষ্কে শুধু মায়া নামটাই ব্যবহার করতাম। একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে বীরকে এমনভাবে গড়ে তোলা হয় যে বীর শুধু তার মায়াকে মনে রাখবে, বাকি সব তার কাছে কিছু না। আমরা এটাতে সাকসেস হই। অসুস্থ বীরের শরীরে ড্রাগ দেওয়া হয়। আস্তে আস্তে ড্রাগের ডোজ বৃদ্ধির ফলে বীর আরও বেশি উত্তেজিত হয়ে যায়। বীরের সামনে মায়ার বিয়ের ব্যাপারটা আমরাই তুলি, যাতে সে বাংলাদেশে ব্যাক করে। মায়ার পিছনে মরিয়া হয়ে ঘুরবে বীর, এমনকি সেই কাজটাই হয়। কিন্তু এই মেয়েটার মন মস্তিষ্ক তো বীরের থেকেও এক ধাপ এগিয়ে, অজান্তেই আমাদের হারিয়ে দিল নিজের কথা বলিতে। ইডিয়েট বীর ভালোবাসা না পেয়ে সুইসাইড করেই নেয় অবশ্য, এছাড়া কি আর উপায় ছিল। তার মন মস্তিষ্ক ধরেই তো আমরা এই মেয়েকে নিয়ে ভরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম বীর আসলে মায়া ও রাজের মধ্যে বিচ্ছেদ হবে। রাজ তো বীরকে খুন করতে মরিয়া হয়েছিল, শুধু গাধাটা সুইসাইড না করলেই প্ল্যান ফ্লপ হতো না। যখন এই প্ল্যান ফ্লপ হয়, আমরা হাতিয়ার হিসেবে দেখি মিহিরকে। অবশ্য মিহির নিজে থেকেই ধরা দেয় আমাদের কাছে, কারণ ও এই দেশে নামকরা কৃষি বৈজ্ঞানিক হতে চায়। মিহির অ্যাটলিস্ট মায়ার প্রেম মগ্ন ছিল না, সে তো আমাদের মতোই আরেক লোভী। টাকার গন্ধ পেয়ে সুর করে আমাদের দলে আসে। কিন্তু এখানেই এই মেয়ে আমাদের হারিয়ে দিল। আমরা কোথায় ভাবলাম রাজকে খুন করে এই মেয়ে জেলে যাবে, আমরা সেইটাকে হাতিয়ার করে উসুল করে নিব। কিন্তু না, এই মেয়ে এতই চালাক যে চোখের নিমিষে সব বুঝে যায়। তাই তো আজ আমাদের এই রাস্তা দেখতে হয়। শিয়া একটু অবাক হয়ে বলে, সাইকিয়াট্রিস্ট দিয়ে বীর ভাইয়ার ব্রেন ওয়াশ করেছো? মা তুমি জানো এটা কত বড় অন্যায়। এখন অসুস্থ ব্যক্তিকে এভাবে মাইন্ড ডাইভার্ট করে খারাপ পথে লেলিয়ে দেওয়াটা একদম উচিত হয়নি। মায়া নিজেও অবাক হয়ে যায় এটা শুনে। হ্যাঁ, বীর তাকে পেতে মরিয়া এমনিতেও, কিন্তু মায়াকে না পেলে নিজেকে শেষ করে দেওয়ার মতো মাথা নষ্ট বীরের ছিল না। তার মানে ওভার ড্রাগ
ট্রিটমেন্ট পেয়েই বীরের মাইন্ড শুধু মায়াকে খুঁজতে থাকে। বাবা হয়ে বিভান নিজেই এসব করেছে তার ছেলের সাথে। মায়া বিভানকে উদ্দেশ্য করে বলে, নিজের ছেলের এমন অবস্থা করে নিতে লজ্জা লাগে না? আবার আমাকে এর জন্যই মারতে চান? বিভান এবার এগিয়ে আসে মায়ার দিকে, একটু ঝুঁকে বলে, কে বলেছে তোমাকে বীরের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি? আরে, বীর তো শুরু থেকেই আমার পথের কাটা ছিল। ছেলে আমার হলে কি হবে, হয়েছে তার দাদুর মতো, একদম ইনোসেন্ট। বাংলাদেশে এসে মাফিয়া গিরি করবে, একদম অনেস্ট মাফিয়া হয়ে যায়। দেশের ভালো করতে ব্যস্ত, ওর জন্য আমার ব্যবসায় লস হতে থাকে। যখন জানতে পারি তুমি ওকে গুলি করেছো কারণ ও তোমার প্রেমে মত্ত, তখন তোমার জন্য ওকে ডাক্তারকে আমি চিঠি করি। কিন্তু আমার ব্যাপারে ছেলেটা জেনে যায়। আমার সাথে একদিন ঝামেলাও হয় ওর। ঝামেলার বশে আমাদের চ্যালেঞ্জ হয়, ও যদি তোমাকে বিয়ে করতে পারে তাহলে আমি এই ব্যবসা থেকে সরে যাব, আর ও যদি তোমাকে বিয়ে করতে না পারে তাহলে ওকেই আমার কাছে সাহায্য করতে হবে। বেচারা বীর রাজি হয় আমার শর্ততে। ভালোবাসার প্রতি কি বিশ্বাসটাই না ছিল? তাই তো ভালোবাসায় হেরে যাওয়ার সাথে আমার শর্তে হেরে সে জীবনটাই দিয়ে দিল। অবশ্য আমি আমার লোক দিয়ে ওর কাছে থাকা প্রমাণ সরিয়ে নেই, যাতে করে ও তোমাকে না পেলেও আমার পর্দা ফাঁস করবে না। আরও কিছু বলতে যাবে তখন সোনালি বলে ওঠে, এত কথা এই মেয়েকে বলার দরকার কি? আমাদের তো সময় নষ্ট হচ্ছে। পিয়াস এবার ঘাবড়ে যায়, সাথে মায়াও। কারণ এতক্ষণে সব কথা মায়া জানলেও কথার ছলে আটকে রাখে এদের। কিন্তু এখন এই সোনালির সাথে পেরে ওঠে না। সোনালি বলে ওঠে, বড় আপা, শ্যুট করে দাও পিয়াসকে। মালিনী এবার গলিটা নিজের হাতে ভালোভাবে সেট করে নেয়। ঠিক তখনই একটি বাইক আশ্রমের ভিতরে থেকে শো করে আসতে থাকে। মালিনীর ঠোঁটে হাসি ফুটিয়ে ওঠে। মায়ার দিকে তাকাতেই মায়া চোখ টিপ দেয়। সাথে সাথে মৌয়ের মাথায় গুলি তাক করা ব্যক্তিকে শ্যুট করে দেয় মালিনী। লোকটি মৌকে ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। অবাক হয়ে তাকালো সোনালি ও বিভান। বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে দুই দিকে মাথা ঝাড়ি দিয়ে শয়তানি হাসি দেয় রাজ। রাজের পিছনে আছে আরও এক যুবক, যাকে দেখে বিভান আর সোনালি তাকালো মালিনীর দিকে। সোনালি এবার আঙ্গুল উঁচিয়ে তেড়ে আসে আর মালিনীর উদ্দেশ্যে বলে, প্রতারক, তোকে তো আমি। আর কিছু বলতে যাবে মায়া এসে সোনালির হাত ধরে মুচড়ে ধরে ধাক্কা মারে। রাজের সাথে থাকা ছেলেটিকে তারেকের পাশে রেখে রাজ এসে দাঁড়ায় মায়ার পাশে। ঠিক তখনই মায়া রাজের দুই পাশে এসে দাঁড়ায় মালিনী ও রাজিয়া। মায়ের কাছে এসে মালিনী বলে, তো বৌমা, কেমন হলো তোমার শাশুমায়ের অভিনয়? রাজিয়া বলে ওঠে, সাথে আমিও কিন্তু কম ছিলাম না। মায়া ও রাজ একে অপরকে দেখে হেসে দেয়। সোনালি আর বিভান পারলে এখনই কাঁচা গিলে খাবে মালিনী ও রাজিয়াকে। রাজিয়াকে উদ্দেশ্য করে মিস্টার বিভান বলে, মালিনীর না হয়ে কারণ আছে, তাই ও এমনটা করলো। তুমি কেন আমাকে ধোঁকা দিলে রাজিয়া? রাজিয়ার চোখে মুখে ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছে। একদল থুতু ছুঁড়ে মারে বিভানের মুখে। ঘৃণার দৃষ্টিতে বলে, আমার ছেলেকে খুন করে তুমি কিভাবে ভাবো যে আমি তোমার হয়ে থাকবো? আরে, তুমি কি ভাবো আমি কিচ্ছু জানি না? আসলে আমি আগে থেকেই জানি যে তুমি আমার বীরকে খুন করেছো। এই দেশে তোমাকে এই জন্য আনা হয়েছে, যাতে আমার শেষ করে দিতে পারি। পাগল হয়ে গেছো তুমি? আমি কেন আমার ছেলেকে খুন করব? আমি তো শুধু ওকে চ্যালেঞ্জ করেছিলাম আর লোক দিয়ে ওর কাছে থাকা সকল প্রমাণ সরিয়ে রাখি। বরং আমাদের ছেলেকে এই মায়া আর রাজ খুন করে। মায়া হয়তো আমার ছেলেকে খুন করত, কিন্তু আমার আর্তনাদ দেখে মায়া বীরকে ছেড়ে দেয়। সেদিন মায়া যখন বীরের বুকে গুলি করে, তার আগে কাহিনী কিছুই জানো না তুমি। রাজ আমাকে মায়ার নাম্বার দিয়ে বলে ওকে যেন আমি রিকোয়েস্ট করি। তাজকে যখন এই মালিনী ইসরায়েলিন থেকে পালাতে হেল্প করে, তখন রাজ ব্যস্ত হয়ে পড়ে তাজকে নিয়ে। কাকে কিভাবে বাঁচাবে ভাবতেই ও আমাকে কল করে সব বলে। এক মায়ের আর্তনাদ মায়া কখনোই ফেলতে পারবে না। মায়া, আমিও রাজের কথায় তখন মায়াকে কল দিই আর অনুরোধ করি। এক মা পাগল মায়া অ্যাক্সিডেন্ট, তাই মায়া বীরের বুকের ঠিক 2 ইঞ্চি উপরে টার্গেট করে গুলিরা করে। বীরের আশেপাশে বীরের লোক থাকায় মায়া এটা শিওর ছিল যে কাছের হসপিটালে বীরকে নিয়ে যাবে।
আসলে গুলিটা একটু উঁচুতে করাই বীর মারা যাবে না, কিন্তু আহত হবে। রাজের কথা মতো আমি বীরকে পরে আমার কাছে আনি। ওকে আড়ালে বুঝিয়ে বলল, ও ঠিক হয়ে যায়। দূরত্ব বাড়িয়ে সুখে থাকতে দেয় মায়াকে। ওর মনে অনুতপ্ত হয়। মায়ার মুখে হাসি দেখতে আমার ছেলের মায়াকে রেখে আমার সাথেই থাকতে চায়, কিন্তু তুমি আর এই মহিলা সোনালি হতে দাওনি। তোমরা ওকে ওর ডাক্তার দিয়ে ড্রাগ দিতে। আমার ছেলের মাথায় ধীরে ধীরে যন্ত্রণা বেড়ে যায়। সেখানে আগুন ঢেলে জ্বালা বাড়িয়ে দাও ওর বুকে। ছেলে আমার দিক বেদিক হারিয়ে মায়াকে চাইতে থাকে। ওর কাছে তখন একমাত্র ওষুধ মায়া। তাই বাধ্য হয়ে ও এখানে আসে। আর কিছু বলতে যাবে তার আগে বিভান বলে, আমি ওটা করলেও খুন তো মায়া আর রাজের ইচ্ছাতেই হয়। হালকা হাসলো রাজিয়া, তারপর রাজের দিকে তাকিয়ে বলে, রাজ আমার হীরের টুকরো ছেলে। ও ওর ভাইয়ের দায়িত্ব ঠিকভাবেই পালন করছে। না হলে সেদিন আমাকে বলতো না মায়াকে কল করে রিকোয়েস্ট করতে। সে যাই হোক, বীর যেদিন নিজেকে শেষ করে ওখান থেকে বীরের কপালে দুটো গুলি না 3টা গুলি পাওয়া যায়। 2টা ও নিজে করে নিজের মাথার, আর একটা দূর থেকে তোমার লোক করে। এটা আমাকে তোমার লোকই বলেছে। কিভাবে জানলাম জানো? বিভান এবার অবাক হলো, বলে ওঠে, তুমি কিভাবে জানলে? কারণ রাজ একটি গাছের আড়ালে মিথ্যে মিথ্যে সিরিয়াল কিলার রেখে দেয়, যে আসলে বীরকে মারতে না, ওই দিন বীরকে খুন করার নাটক করে, যাতে তুমি আর সোনালি মনে করো রাজ ওর ভাইকে খুন করতে চায় আর মায়াকে ভুল বুঝবে। কিন্তু রাজ ওটা না করে তোমাদের দেখিয়ে বীরকে আঘাত করতে চেয়েছিল। মায়া নিজেও তো তখন বীরকে গুলি করেনি, বরং বীরকে বোঝাতে থাকে যে মায়া তার মন্ত্রীমশাইকে পেতে বেকুল। সে মায়া কেন বীরকে ওই সময় খুন করেনি? এটা তো তুমি তোমার মাথায় আনোনি। আসলে ছেলেকে খুন করে ভাগ্নের থেকে বউকে আলাদা করার কাজে ব্যস্ত ছিল যে। ওই দিন মায়া বীরকে ইচ্ছা করে আঘাত দেওয়ার কথা বলে, কারণ বীরের মন মস্তিষ্ক ঠিক করতে হলে ওকে ওর মতো করে আবার রোগী বানিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে, যেটা সুস্থ বীরকে আমরা হাজারো চাইলেও নিয়ে যেতে পারতাম না। আর মায়া সে তো কখনোই মিথ্যা অভিনয় করবে না, কারণ ওর মন মস্তিষ্ক শুধু রাজ। আমাদের কাছে অপশন না থাকায় আমি আর রাজ এই প্ল্যান করি, কিন্তু বীর নিজেকে শ্যুট করার আগেই তোমার লোক বীরকে শ্যুট করে দেয়। এটা রাজের ওই হিডেন কিলার দেখে নেয়। সে ছবি তুলে রাখে এই সব কিছুর। বিভান এবার জোরে মাটিতে লাথি মেরে বলে, যদি তাই হতো তাহলে ওই লোকের হাতে টাকা দিয়ে রাজ গাড়িতে উঠে ওগুলো কেন বলে ওর অ্যাসিস্ট্যান্টকে? এবার রাজ এগিয়ে এসে বিভানের সামনে কপালে স্লাইড করতে করতে বলে, আমার গাড়িতে, আমার অফিসে, ইনফ্যাক্ট আমার বেডরুমে যে হিডেন ক্যামেরা রেখেছো, এটা কি ভুলে গেছো? ওপস, তুমি তো ভুলবে না। ওটা আসলে তোমরা ভেবেছো আমরা জানিই না, কিন্তু কি বলতো, তোমাদের একটু সন্দেহ করা উচিত ছিল যে রাজ তার বউকে কাছে না পেলে জোর করে বউয়ের ভালোবাসা আদায় করে। সে কিন্তু এই কয়েকদিন বউ ছাড়া নিজের শঙ্খ রেখেছে। বারবার বলতাম বেচারা আমি বউ ছাড়া শূন্যতায় ভুগছি, কিন্তু বোকা মামা আমার বুঝলই না স্বামী স্ত্রী দূরে মানে কিছু তো একটা চলছে। তোমাকে আর এই সোনালীকে দেখানোর জন্যই তো আমরা বর বউ এভাবে চুপ করে থাকি। ভ্রুকুচকে সোনালী বলে, মানে তোমার আর এই মেয়েটা মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি? দুষ্টু হেসে রাজ বলে, আরে আমরা বর বউ তো এই কয়দিন প্রেম প্রেম না খেলে শত্রু শত্রু খেলেছিলাম। তবে তোমাদের শেষ করে আমি আমার বউকে নিয়ে প্রেমের সাগরে ডুব দিব। রক্তচক্ষু মায়া বলে, শ্যাট আপ মন্ত্রীমশাই, লাগামহীন হয়ে গেছেন আপনি। বাচ্চাদের মতো কাঁদো কাঁদো মুখে রাজ বলে, এমনি আছে ঝামেলায়, তার উপর পাই না বউকে কাছে। লাগামহীন আমি হব না তো কি ইমরান হাশমি হবে? ব্যাটা সিনেমার মধ্যে নায়িকাদের কত কিছু করে, বাস্তবে তো আলাদা বউ আছে। সেখানে আমি আমার বৈধ বউকে কাছে না পেয়ে ভিটামিন বউ এর অভাবে শুকিয়ে যাচ্ছি। শোনো মায়াবতী, এদের কাজ শেষ করে আমাকে আবার তোমার ভালোবাসায় নাদোষ নদোষ করে দিবে। রাজ লাগামহীন কথার মাঝে চিল্লিয়ে ওঠে বিভান। বলে, হচ্ছেটা কি? তোদের প্রেমলীলা চলছে না এখানে? ব্যঙ্গ করে রাজ বলে, আরে মামা, মরার আগে ভাগ্নের প্রেম দেখে যাও। লাগামহীন মন্ত্রীমশাই।
রাজ মায়াকে ফ্লাইং কিস দেখিয়ে দেয়, তারপর মালিনীর কাছে এসে বলে, নিজের কলিজার টুকরোকে কাছে নিবে না মা, যার জন্য তুমি এতগুলো বছর অপেক্ষা করেছো। মালিনী এবার পিছনে ঘুরে তাকালো তারেকের সাথে থাকা যুবকটির দিকে, দুই হাত মেলে বলে, মায়ের কোলে আসবি না বাবা? এই অসহায় মা যে তোর জন্য অনেক ধৈর্য ধরেছিল। সাথে সাথে যুবকটি এসে জড়িয়ে ধরে মালিনীকে। মালিনীর যেন আজ মুক্ত লাগতে থাকে, সে তার ছেলেকে পেয়েছে। চোখ বন্ধ করে বলে, মানিক আমার বাবাটা। তারপর চোখ মেলে দেখতে থাকে মানিককে। আশ্রমের ভিতর থেকে বেরিয়ে আসে মাহমুদ সর্দার। মাহমুদ সর্দারের সাথে হুইল চেয়ারে করে আছে মোহন সর্দার। মোহন সর্দারের চোখে মুখে ক্ষিপ্ততা। সোনালির দিকে তাকিয়ে বলে, তোর মতো নষ্টা মেয়েকে আমি আমার বাড়ির বউ করে পাপ করেছি, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। তার ছেলের সাথে মায়া বলে, এখনো আরও এক ঝটকা বাকি আছে মিস্টার মোহন সর্দার। কর্মের ফল তো এখনো পাওয়া বাকি। আমার আসল উদ্দেশ্য তো আপনার জীবনকে পুড়িয়ে ছারখার করে দেওয়া। নিজের মেয়ের মুখে বাবা ডাক না শুনে নাম ধরে শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠল মোহন সর্দারের। আহত দৃষ্টিতে মায়াকে দেখে বলে, একবার বাবা বলে ডেকে যা মা, মহুমা। মোহন সর্দারের চোখে চোখ রেখে আছে মায়া, যেন আজ সব কিছুর হিসাব মিটবে। হ্যাঁ, ভিতরে থেকে এই সব কিছু দেখছে আর শুনছে মোহন সর্দার। তাই তার কাছে মায়ার আসল পরিচয় ক্লিয়ার, কিন্তু এতে মায়ার যায় আসে না। মায়া তো এটাই চেয়েছে, তার সন্তান দ্বারা অবহেলিত হয়ে সে মায়ার শূন্যতা অনুভব করবে। আজ মায়ার ইচ্ছা পূরণ হয়েছে। মায়া বলে ওঠে, আপনার মতো নোংরা মন মানসিকতা লোভী ব্যক্তিকে কখনো বাবা বলে স্বীকৃতি দেওয়া যায় না। অন্তত সেই সন্তান তো পারবেই না, যে তার মাকে নিয়ে অনেক কিছু সম্মুখীন হয়েছে। মায়ের অস্তিত্ব মায়ের মা, মায়ার বাবার কোনো দরকার হয় না। উপস্থিত সবাই তাকিয়ে দেখছে এক মেয়ের দৃষ্টিতে তার বাবার জন্য ভরা ঘৃণা। মিলি যেন অবাক হয়ে যায় যে মায়া তার বাবার প্রথম সন্তান। মায়ের পাশে এসে রাজ বলে, আমার মায়াবতীর ইচ্ছা তাহলে পূরণ হোক। মাহমুদ সর্দার এসে মালিনী ও মানিকের পাশে দাঁড়ায়। মানিকের মাথায় হাত রেখে বলেন, আমাকে কেন বলনি তোমার একটি ছেলে আছে? তাকে আটকে রাখা হয়েছিল, অন্তত আমি তোমাকে সাহায্য করতাম। চোখের পানি মুছে বিভান আর সোনালির দিকে তাকায় মালিনী। বিভান আর সোনালি ক্ষিপ্ত হয়ে আছে। তারা এখন সুযোগ খুঁজতে থাকে কিভাবে এদের সব কয়টাকে একসাথে শেষ করা যায়। মালিনী ওদেরকে দেখে বলেন, মানিকের বাবা মিনার তো কৃষি বৈজ্ঞানিক ছিল, সাথে রোহিণী। রোহিণী মারা যাওয়ার পর ভুল বললাম, ওকে খুন করে বিভান আর সোনালি, কিন্তু তখন আমি জানতাম না। তো তখন আমার কাছে বিভান আসে, আমাকে কিছু মিথ্যে ছবি দেখিয়ে বলে রোহিণী আর মিনার একজন আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। আমিও বোকার মতো মিনার আর রোহিণীর একত্রে কাজ করে যাওয়াটাকে নোংরার সম্পর্কে ভাবি, কারণ মিনার আর রোহিণী তো তখন ব্যস্ত থাকতো ভালো একটা ফর্মুলা তৈরি করতে। ওদের এই ব্যস্ততা আমাকে সময় না দেওয়ার সাথে এই ছবি দেখে আমি উস্কে যাই। রাগে দুঃখে ডিভোর্স দেই মিনারকে। ডিভোর্সের কিছুদিন পর মানিক আসে আমার গর্ভে। আমার মনে হয় আমাদের তো তাহলে ডিভোর্স কার্যকর না। আমি ওর সাথে কথা বলতে চাই। ঠিক সেদিন আমি ওর কাছে যেতেই দেখতে পাই আমার মিনারকে নির্মমভাবে খুন করেছে বিভান। আমি ওখানে চিৎকার করে ওদের আটকাতে যাই, কিন্তু পারি না। আমাকে আটকে রাখে এই সোনালি। তারপর কয়েক মাস আমাকে ধরে রাখে গোপন এক বাড়িতে। আমার মানিকের জন্মের পর ওরা মানিককে নিয়ে যায় আর বারবার আমাকে থ্রেট করতে থাকে। আমার মানিকের ক্ষতি হলে আমি যে শেষ হয়ে যেতাম, সেই ভয়তে আমিও ওদের কথা মতো কাজ করি, কিন্তু আমি কারো কোনো ক্ষতি করিনি। একদিন আমি এটাও জানতে পারি যে রোহিণীকে এরা খুন করেছে, আর পাসওয়ার্ড কি এটা এরা জানার চেষ্টা আছে। এখন ওরা টার্গেট করে সর্দার পরিবার। বিভান আমাদের বাবাকে বুঝিয়ে এই পরিবারের বিয়ে দেয়। আমি আড়ালে অনেক চেষ্টা করি সত্যিটা সবাইকে জানিয়ে দিতে, কিন্তু মনিকের ভয়তে চুপ থাকতাম।
তুমিও আমার সাথে তেমন কথা বলতে না, আমাকে এড়িয়ে চলতে। রাজকে অবহেলা করতে চাইতাম না, কিন্তু আমার মন যে ছোট্ট মানিকের খুঁজতো। তারপর রাজ চলে যায় লন্ডন বিভানের কাছে। এটাও ওর প্ল্যান ছিল। এর ভিতরে একদিন সুযোগ বুঝে আমাদের বাবাকে, রাজের নানু আর দাদু, আমি সত্যিটা জানিয়ে দেই, খুবই সতর্কতার সাথে। বাবা যদি বিভানকে সঠিক পথে আনে তাহলে অন্তত বিভান ঠিক হয়ে যাবে। কিন্তু না, ওর তো শুধু টাকা পয়সা, নাম যশ এগুলি লাগবে। বাংলাদেশ তো দখল করতে চায় নিজ খ্যাতির জন্য, লন্ডনকে নিজের টার্গেট করে রাখে। লন্ডনে এই ফর্মুলা বিক্রি করলে ও পাবে কোটি টাকা, আর লন্ডন সরকার থেকে ওকে আলাদা সুনাম দেওয়া হবে, যাতে ওর পাওয়ার দ্বিগুণ হতে থাকে। তাই বাবাদের খুন করে দেয় ও। কিন্তু বাবাদের খুন করলেও ও ফর্মুলা পায় না, কারণ ওটা বাবা লকারে পাসওয়ার্ড দিয়ে রাখে। তাই সোনালি প্ল্যান করে পিএ হয়ে আসে ছোট ভাইয়ের মোহন সর্দারের কাছে। সোনালি বুঝে যায় এই বাড়িতে আসার একমাত্র চাবিকাঠি ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে পার্টি ও বিভিন্ন জায়গায় যেয়ে নেশা করতো ওরা। তারপর সোনালি প্রেগনেন্ট হয়। ছোট ভাইয়ের তখন ওর প্রতি আর ইন্টারেস্টেড থাকে না। আমিও এবার একটু শান্তি পাই যে এই বাড়িতে আসতে পারবে না। কিন্তু ছোট ভাই ওকে শর্ত দেয়, ছেলে সন্তান হলে ওকে বউয়ের মর্যাদা দিবে। তাই করা হলো। যখন রুদ্রের মুখ দেখলো ছোট ভাই, কোনো কিছু না ভেবে খুশিতে আগে সোনালীকে সর্দার বাড়িতে আনে, তারপর শাহানা আপাকে তাড়িয়ে নিজের জায়গা করে নেয়। আর আমি কিছু বলতে যাব তার উপায় থাকে না। আমাকে প্রতি পদে মানিকের জন্য ভয় দেখিয়ে দেয়। আমার মানিক যে ওদের দখলে ছিল। ভিডিও কলে মানিককে দেখালেও ওর আশেপাশে গুলি ধরে রাখা থাকতো। অনেক কষ্ট করে হলেও আমি মুখ বুজে থাকতাম। সোনালি এখানে এসেও তেমন উন্নতি করতে পারে না, কারণ পাসওয়ার্ড কেউ বলতে পারে না। কিন্তু একদিন শাহানা আসে ওই সিক্রেট রুমে। আমিও ওকে আগে দেখি। জানতে পারি বাবা মারা যাওয়ার আগে রাজকে কল দেয়। এই সময় কানেক্ট পায় না, তাই শাহানা আপাকে কল দিয়ে জানায়। আপার সাথে মায়া ছিল, তাই মায়াও জানে পাসওয়ার্ড। এগুলো আপাত যখন আমাকে বলে, তখন আড়াল থেকে সোনালি শুনে নেয়। তাই তো সেদিন আপাকে ওই সোনালি আঘাত করে। বাকি কিছু আমি জানি না, শুধু সোনালির থেকে শুনেছিলাম আপা মারা যায়। এদের এই অত্যাচার সাথে মায়ার রক্তিম ব্যবহার সহ্য করতে না পেরে যখন আমি নিজের শেষ করতে যাব, মায়া আমাকে বাঁচিয়ে দেয়। হাত থেকে বিষের বোতল ফেলে দিয়ে আমাকে শিখিয়ে দেয় কিভাবে অন্যায়ের প্রতি লড়ব। আর মায়ারাজের বিষয়ে গোপন তথ্য কে দেয় এটা জানার জন্যই আমরা এই নাটক চালাতে থাকি। একদিকে আড়াল থাকা শত্রুর খোঁজ, আরেকদিকে আমার মানিকের উদ্ধার চলতে থাকে। তাই তো এদেরকে দমন না করে বাঁচিয়ে রেখেছে মায়া। আমার আর্তনাদ মেয়েটা শুনেছে, আমার মানিককে আমার কোলে ফিরিয়ে এনেছে। নিজের মায়ের খুনের প্রতিশোধ নেবে এখন সে। কথাগুলো বলেই মায়াকে জড়িয়ে ধরে মালিনী। রাজ নিজে এসে ওদের সাথে যুক্ত হয়। এতক্ষণ মায়ের অসহায়ত্ব কথাগুলো শুনে কান্না করে দেয় শিয়া। দৌড়ে এসে জড়িয়ে ধরে মালিনীকে, বলে, আই এম সরি মা, আমি তোমাকে ওই সময় ভুল বুঝেছি। আমি তো জানি না এত কিছু। কি করব বলো মায়ের? মোয়ের ছোট বাবুর কথা ভেবে আমি ভয় পাই। মালিনীর এবার শিয়াকে জড়িয়ে ধরে বলে, বোকা মেয়ে আমার, তোর মন যে নরম, একদম ভীত হয়ে পড়িস। একদম তোমার মতো হয়েছে আমার বোনগুলো, ভাইটাও কম না। রাজ বলে, কিছু একটা ভেবে বিভান বলে, তাহলে তোকে ওই দিনই খুন করতে চায় কেন? মালিনী এবার বিভানকে দেখে নেয়, তারপর বলে, যাতে করে তুমি আমাকে দিয়ে আর কোনো অন্যায় কাজ না করাও। আর মায়া আমাকে ওই দিন আঘাত করেনি, বরং ও নাটক করেছিল। ভুলে গেলে? ও কিন্তু আমাকে আঘাত করার আগে লাইট অফ করে দিয়েছিল। হিডেন ক্যামেরাতে আবছা আলোয় তুমি আমাকে করা আঘাত দেখবে, আর আমার আর্তনাদ শুনবে। তারপর আয়রাকে দিয়ে ইচ্ছা করে রাস্তায় নামাই। তুমি আমাকে ওর সাথে রাস্তায় ধরবে আর মনে করবে ও আমাকে কবর দিতে যাচ্ছে। এটাই তো প্ল্যান করে রাখে আমাদের অফিসার, আই মিন ক্রিমিনাল অফিসার। আমরাও তাই মেনে নেই, কারণ সেই তো তোমাদের শাস্তি দিবে। ক্রিমিনাল অফিসার? মায়া এবার মালিনীকে থামিয়ে দিয়ে বলে, আহ শাশুমা, সব বলে দিলে টুইস্ট থাকবে কি করে? একটু অপেক্ষা করো, সে আসবে।
মাথা নাড়িয়ে সম্মতি দিল মালিনী। এদের কথার মাঝে হাততালির শব্দ হয়। সবাই মিলে পিছনে ঘুরে দেখে সোনালির রহস্যের হাসি দিয়ে হাততালি দিচ্ছে। বিভান নিজেও বুঝে ওঠে না কেন সোনালি এমন করছে। সোনালির কাছে এসে রাগ দেখিয়ে বলে, মাথা কি গেছে তোমার? এদের শেষ করার উপায় না পেয়ে কি এখন পাগল হয়ে গেছো? শয়তানি হাসি দিয়ে সোনালি বলে, ভালো করে দেখো বিভান, এখানে ফুল ফ্যামিলি থাকলেও একজন মিসিং। সবাই তাকালো এদিক ওদিক। মিলি এসে বলে, হ্যাঁ হিয়া কোথায়? ওর তো কাল আসার কথা ছিল। ভয় পেয়ে যায় শিয়া, বলে ওঠে, কি বলছো আপু? হিয়া তো বেড়াতে গেছে, ও আসার আগে তো আমাদের জানাবে। আমাকে জানিয়েছিল, কারণ আমি রাগ করেছিলাম আমার বিয়েতে আসেনি তাই। আমি তো আর এত কাহিনী জানতাম না, তাই ওকেও আসতে বলি। সোনালি এবার বিজয় হাসি দিয়ে বলে, বেচারি মায়া, কি সুন্দর প্ল্যান করে হিয়াকে নিজের কাছে রেখেছিল। ভেবেছিল হিয়ার ব্যাপারটা আমরা বিশ্বাস করব, কিন্তু মায়ার কিছু ইচ্ছা যে আমিও জানি। মায়া তো কখনো নিরাপদ ব্যক্তির ক্ষতি করে না, তাই তো আমি হিয়াকে আমার কবজায় রেখেছি। ভাগ্যিস এটাও আমার প্ল্যানের এক অংশ ছিল। হিয়া এখন আমার ছেলের কবজায়। হুইল চেয়ার সহ এগিয়ে আসতে নেয় মোহন সর্দার, কিন্তু পেরে ওঠে না। রাগ দেখিয়ে বলে, ছেলেকে নিজের মতো নষ্ট বানিয়ে রেখেছ। একটা অপরাধ মেয়ের জীবনটা নষ্ট করো না সোনালি। আসলে বেবি সরি, আমি তো আমার বোনকেও শেষ করেছি শুধুমাত্র এই রাজত্ব পেতে। তাহলে কেন অন্যের মেয়েকে আমি ছেড়ে দেব? আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি সবাইকে শেষ করে দিতে পারি। আমার অকেজো ছেলেটা কোনো কাজ ঠিকভাবে করতে না পারলেও শুধু ওই হিয়াকে নিজের কবজায় রাখছে। খুশিতে খুশিতে সোনালির কাছে এসে বিভান বলে, আরে বাহ সোনালি, আমার পার্টনার দেখছি খুব চালাক। নিজের প্রশংসা শুনে খুশি হয়ে সোনালি বলে, আসলে রুদ্রটা কোনো কাজের না। আমি কতভাবে যারা আর রুদ্রকে এটা ওটা শিখিয়ে দেই, কিন্তু কেউ কিছু করতেই পারে না। তাই তো ওকে দিয়ে সোজা কিডন্যাপ করে রেখেছি। আগে ফর্মুলা হাতে পাবো, তারপর এদের শেষ করে দেব। রুদ্র অবশ্য ভাবছে আমি ফর্মুলা পেয়ে গেলে হিয়ার সাথে ওর বিয়ে দিব। বোকা ছেলে কোথাকার। মোহন সর্দারের মতো হয়েছে, মেয়েবাজি করে আর কর্মে ঢ্যাঁড়স। ভয়েতে কান্না করে দেয় শিয়া আর মিলি, কিন্তু আশেপাশের আবহাওয়ার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। একসাথে হেসে ওঠে মায়া, রাজ, মাহমুদ সর্দার, মালিনী আর রাজিয়া। এদের হাসি দেখে যেন সোনালি আর বিভানের মনে হতে থাকে কোনো সার্কাস চলছে। মায়া এবার পিছনে ইশারা করে বলে, একবার পিছনে তাকিয়ে দেখুন, কাহিনী তো আব্বে শুরু। বলে চোখ টিপ দেয় মায়া। জোরে বাইকের শব্দ কানে আসতেই পিছনে ঘুরে দাঁড়ায় সোনালি আর বিভান। একসাথে দুইটা বাইক আসছে। দুইজন ব্যক্তির মাথায় হেলমেট আর একজনের পিছনে একটি মেয়ের পিঠের অংশ দেখা যায়। ব্যক্তি দুজন বাইক নিয়ে সোনালির সামনে এসে হেলমেট খুলে। একটা বাইকে আদ্র, যার পরনে অ্যাপ্রন, আর পাশের বাইকে আছে রুদ্র, যার গেটআপ পুরোই ভিন্ন। পিছনে আছে জেসি। বাইক থেকে নামতেই রুদ্রের পোশাক দেখে অবাক হয়ে গেল সোনালি ও মোহন সর্দার। সোনালির সামনে একটি আইডি করে ধরে রাখে রুদ্র, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তার নিচে পরিচয়পত্র লেখা, যেখানে স্পষ্ট দেখা যায় নামের জায়গায় লেখা রুদ্রদীপ রুদ্র। কার্ডটি নিজের পকেটে রেখে রুদ্র বলে, সিআইডি অফিসার রুদ্রদীপ রুদ্র ইজ হেয়ার। নাও ইউর গেম ইজ ওভার মিসেস সোনালি। হো হো করে হেসে দেয় সোনালি। রুদ্রকে স্কল করে নেয় একবার, তারপর ব্যঙ্গ করে বলে, ভালোই দুষ্টুমি করতে শিখেছিস কিন্তু এখন তো এসবের সময় না। যত রকমের অভিনয় পরে দেখা, এখন তোর সর আমার সামনে থেকে, আমার কাজ করতে দে। ফিচেল হেসে রুদ্র বলে, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, তোমাকে এখানে না সোজা আমার আস্তানায় নিয়ে যেতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এবার যেন মুখের হাসি নিভে গেল সোনালির। রুদ্রের দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি? তুই কবে থেকে সিআইডি অফিসার হয়েছিস? এবার ব্যঙ্গ ভাব আসে রুদ্রের চোখে মুখে। সোনালির চোখে চোখ রেখে বলে, যেদিন থেকে জানতে পেরেছি আমার আসল পরিচয়, ঠিক সেদিন থেকে। ঘাবড়ে যায় সোনালি। রুদ্র নিজের পরিচয় জানে মানে কি? কিভাবে জানবে সে? যার জানার কথা তাকে তো শেষ করে দিয়েছে সোনালি।
বিভান এবার তেড়ে আসে সোনালির কাছে। সোনালিকে নিজের দিকে ফিরিয়ে বলে, এগুলোর মানে কি সোনালি? এটা আবার আর কোন নাটক? আদ্রর দিকে তাকিয়ে রুদ্র আর আদ্র দুজনেই হেসে দেয়। তারপর রুদ্র বলে, নাটক তো সাজিয়েছিলেন আপনারা, আর শেষ করব আমরা। এই নাটকের শেষ আজ হবে। দুদিনের শিশু আমাদেরকে টক্কর দাও। তোমাদের দেখে বড় বড় মাপের লোক আমরা আমাদের সাথে টক্কর দিয়ে হেরে গেছে। মায়া রাগ বাড়ানোর জন্য বলে, একটু ভুল করলেন। বড় বড় লোক আপনাদের সাথে টক্কর দিলেও আপনাদেরকে টুপি পরিয়ে এভাবে ঘোল খাওয়ায় না, যেটা আমরা খাইয়ে দিয়েছি। তাহলে বুঝুন কত ট্যালেন্টেড আমরা। বিভানের ইগোতে লেগেছে কথাটি, কিন্তু সে কিছু বলার আগে মোহন সর্দার বলে, রুদ্রর আসল পরিচয় মানে কি সোনালি? এসব কি বলছে রুদ্র? আর তুমি কবে থেকে জব করো? আপনি কোনো দিন ছেলে সন্তানের জন্ম দিতে পারেননি মিস্টার মোহন সর্দার। আপনাকে এতগুলো বছর ধরে ঘরে রাখা হয়েছিল। সোনালি এবার মায়াকে ধমকে বলে, হে ইউ, একদম চুপ। তুমি রুদ্রকে ভুলভাল বুঝিয়েছ। কি কি প্রমাণ আছে তোমার কাছে? শোন রুদ্র, এই মেয়ে তোকে বাড়ি থেকে বের করে দেয়, মনে নেই তোকে? ড্রিঙ্ক করিয়ে মিথ্যা ভিডিও বানায়, তারপর এই জেসিকে দিয়ে ভুয়া প্রেগনেন্ট বানিয়ে অপমান করে তোকে। আসলে ও চায় না তুই সর্দার বাড়ির সম্পত্তির মালিক হ। ও তোকে বিভ্রান্ত করছে এসব বলে। রুদ্র কিছু বলতে যাবে অমনি আদ্র বলে ওঠে, ওহ রিয়েলি? তার মানে আমার ভাইকে আমি যেটা বলেছি সেটা ভুল। আপনি পালিত মা হয়ে ঠিক। এতদিন তাহলে রুদ্রের মনে যে প্রতিশোধ আগুন জ্বলতে থাকে ওটা মিথ্যে। আমাদের মা বাবাকে যে আপনি আগুনে পুড়ে মেরেছেন ওটাও মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। এই মেয়ে যা বলছে সব কিছু, সবই। কিছুক্ষণ চুপ করে সোনালি বলে ওঠে, কি বললে তুমি? তুমি ওকে সব বলেছ? আর তুমি ওর ভাই মানে কি এসবের? মিস্টার আহান অ্যান্ড মিসেস অবনী চিনতে পারছেন? আমরা তারই সন্তান। আমি বড় সন্তান আর রুদ্র ছোট সন্তান। এবার নিশ্চয়ই সব ক্লিয়ার। আদ্রের কথা শুনে মোহন সর্দার বলে, এরা কারা সোনালি? রুদ্র তাহলে আমার সন্তান না? সোনালি এবার ঘাবড়ে যায়, যে করে হোক খেলা পাল্টে দিতে চায়। তাই রুদ্রের দুই গাল ছুঁয়ে বলে, শোনো রুদ্র, এরা মিথ্যে বলছে। আসলে তুই আমার ছেলে, এই সর্দার বাড়ির ছেলে। এদের কাছে কোনো প্রমাণ নেই, শুধু মিথ্যে বলে উস্কে দিচ্ছে তোকে। তুই হিয়াকে নিয়ে লুকিয়ে থাক, আমি সব কিছু নিয়ে তোদের বিয়ে দিয়ে দিব। এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে হবে। এরা তো তোকে বদনাম করেছিল, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই রাজ। ওদেরকেও আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি, তুই, হিয়া এরা রাজত্ব করব। সোনালির দুই হাত ধরে গাল থেকে ছড়িয়ে রুদ্র বলে, আমাকে ওই বাড়ি থেকে প্ল্যান করে বের করে দেওয়া আমার ইচ্ছায় হয়। আসলে মায়ের উদ্দেশ্য ছিল এটা। ও চেয়েছিল আমার দ্বারা মোহন সর্দার অপদস্থ করবে। ইনফ্যাক্ট সেটা করতে পেরেছে। আজ মোহন সর্দার পুরো সমাজের সামনে কলঙ্কিত। তার মুখ দেখানোর কোনো জায়গা নেই। ও হ্যাঁ, সেদিন মায়া আমাকে কোনো ড্রিঙ্ক দেয় না। সেদিন যেটা মায়া আমাকে দেয় ওটা পানি থাকে। কিন্তু তুমি ভেবে নাও আমি ড্রিঙ্ক করে ওগুলো বলেছি। আসলে সবাইকে বোঝাতে চেয়েছিল মোহন সর্দার আর সোনালির সন্তান অবৈধ। এমনকি তারা চলেও তার মতো করে। মায়ার এই ইচ্ছাটা সাকসেস। আর আমাকে বাড়ি থেকে তাড়ানো হয় না, আমি বের হয়ে যাই। কেন জানো? সোনালি মাথা নাড়িয়ে জানতে চায়। রুদ্র বলে ওঠে, কারণ আমাকে লন্ডনে যেতে হতো তাই। মানিকের খোঁজ পেতে আমি আমার লোক নিয়ে চলে যাই লন্ডন। তা না হলে তো আমার মানিকের খোঁজ পাবো না। আমি আর জেসি মিথ্যে স্বামী স্ত্রী সেজে লন্ডনে গিয়েছিলাম। তোমরা যে আশ্রমে মানিককে রেখেছিলে ওখানে খোঁজ নিয়ে জানতে পারি মানিক বর্তমানে মিস্টার বিভানের কোম্পানিতে কাজ করে। ওকে ওখান থেকে উদ্ধার করতে আমাকে যেতে হয়। ওকে উদ্ধার করার পর ওই জায়গায় কিছু সিক্রেট হেল্পিং হ্যান্ডদের বের করে জেলে দেই। আমি তোমার কাছে কৌশলে জেনে নিই কে তোমার আরেক পার্টনার। তুমি আমাকে বলেই দাও। আমি ওটা মায়াকে টেক্সট করে দেই। আর তার ঠিক 2 মিনিট পর হাসির কল আসে মায়ার ফোনে। এবার মায়া বলে ওঠে, এক্স্যাক্টলি তাই। আপনি যখন আমার সাথে কথা বলেছিলেন তখন হাসির কল আসে। কল রিসিভ করার আগে ফোনের স্ক্রিনে কল এর সাথে আমি রুদ্রের SMS
রেখে দেই। তারপর আমি আমার মতো করে প্ল্যান করি। যদি হাসি বেঁচে যায় তাহলে ওকে হসপিটালে সেন্সলেস রোগী বানিয়ে রাখবো, আর যদি মারা যায় তাহলে আপনাদের সামনে মিথ্যে অভিনয় করব। ইনফ্যাক্ট জানেন তো আপনাদের মিহির এখন কোথায়? বলেই মায়া আঙ্গুলের উপর দিকে ঘুরিয়ে নেয়, আকাশের দিকে ইশারা করে বলে, নিজের মায়ের খুনের হিসাব দিচ্ছে। আর আপনাদের বিষয়ে প্রমাণ তো আমি পেয়েছি হাসির করে রাখা ভিডিও দেখে। আমার এক মাকে বাঁচাতে আমার আরেক মাকে জীবন দিতে হয়েছে। এই সব আপনাদের জন্য। কথাগুলো বলে মায়া তেড়ে যেতে থাকে। রাজ এসে মায়াকে আটকে বলে, শান্ত হও মায়াবতী। আমার মায়াবতীর ইচ্ছা পূরণ হবে, তবে বাকিদের হিসাবটাও তো বুঝে নিতে হবে। মায়ার আরেক কাঁধে মালিনী হাত রেখে বলে, একটু শান্ত হও মা। আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা। যার জন্য তোমার মায়ের এই অবস্থা তাকে দেখলে তোমার যেমন লাগছে, ঠিক আমারও স্বামীর মৃত্যুতে, সন্তান থেকে দূরে থাকা, এমনকি বাবার মৃত্যুতে এমন লেগেছিল। কিন্তু আমি অসহায় ছিলাম। ভাগ্য হয়তো তোমার হাত দিয়ে তোমার ইচ্ছা দ্বারা আমাদের স্বপ্ন পূরণ করবে। তাই বলছি একটু শান্ত হও। মালিনীর কথা শুনে মায়া শান্ত হয়। তার থেকেও বড় কথা, মায়ার মাথাটা এখন রাজের বুকের সাথে মিশে আছে, যেটা মায়াকে খুব ভালোভাবে শান্ত করে দেয়। রাজের বক্ষে মায়ার শান্তি। মায়া শুধু ফুসফুস করতে থাকে। এদের সব কিছুর পাত্তা না দিয়ে সোনালি বলে, তার মানে এই চক্রান্ত শুরু থেকে তোর? আমার পিছে তুই এসব করেছিস? তোকে নিজের ছেলের জায়গায় দিয়েছিলাম। বাবা মা মারা গেলেও আমি তোকে অনাথ করিনি, আর তুই আমাকে ধোঁকা দিলি। রুদ্র এবার রক্তচক্ষু করে সোনালির কাছে এসে ওর গলা চেপে ধরে। সোনালি রুদ্রের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। রুদ্র বলে ওঠে, লজ্জা করে না তোর একটা মায়ের কোল থেকে জন্ম নেওয়া সন্তানকে চুরি করতে? লজ্জা করে না নিজের জন্ম দেওয়া সন্তানকে ওই অন্ধকার রাতে অন্য শিশুর স্থানে রেখে দিতে? আর এই মিথ্যা লুকাতে তুই আবার খুন করেছিলি আমার বাবা মাকে। কথাগুলো বলে রুদ্র আরো জোরে গলা টিপে ধরে সোনালির। ঘরে থাকা বাচ্চারা এমনি ভয় পেয়েছিল, এখন আবার খুশি হয়, কারণ সোনালি খারাপ ছিল ও মায়াকে মারতে আসে। বাচ্চাদের কাছে মায়া মহান। তাই তো মায়াকে যারা মারতে চায় আর তাদেরকে মারতে দেখে বাচ্চারা খুশি হয়। আশেপাশে গার্ডগুলো এখন মায়ার লোকের দ্বারা আহত। তারা নিজেরাই উঠতে পারছে না, আধমরা হয়ে পড়ে আছে মাটিতে। মিলি কান্না করে দেয়। রুদ্রর এই রূপ আবার রুদ্রের কাছে ভিন্ন কথা। এই সোনালি কি কি করেছে তা যেন একদিনে সব প্রকাশ হতে থাকে। মাথা ঘুরে উঠছে মিলির। মায়ার মুখের হাসি ফুটে ওঠে। রাজের বুকে মুখ রেখে রুদ্রের এই দৃশ্য দেখে হাসতে থাকে মায়া। আদ্র এসে রুদ্রকে ছাড়িয়ে নিয়ে বলে, আইনকে আইনের মতো করে ব্যবহার কর ভাই। নিজের হাতে আইন নিয়ে নিস না। যদি এমনটাই হতো তাহলে এতদিনে এই সোনালীকে আমি বা মায়ারাজ জীবিত রাখতো না। কবে শেষ করে দিতাম। চেঁচিয়ে ওঠে মোহন সর্দার আর্তনাদ নিয়ে বলে, কি হচ্ছেটা কি? আমাকে স্পষ্ট করে সব কিছু বলো। আদ্র পকেটে হাত রেখে বলে, মিসেস সোনালী যখন কনসিভ করে তখন আপনি শর্ত দেন যে আপনার ছেলে সন্তান লাগবে। ছেলে হলে আপনি মিসেস সোনালীকে মেনে নেবেন, কিন্তু আপনাদের কোনো ছেলে হয়নি। আপনি আপনার উত্তরাধিকারী হিসেবে কোনো ছেলে পাননি, পেয়েছিলেন মেয়ে সন্তান। যখন মিসেস সোনালী নিজের মেয়েকে দেখেন তখন তিনি বুদ্ধি করে নার্স ও ডাক্তারকে টাকা দিয়ে বাচ্চা বদল করেন। ওই দিন একই হসপিটালে সদ্য জন্ম নেয় আমার ভাই রুদ্র। আমি আর বাবা তখন মায়ের পাশে বেডে ঘুমিয়েছিলাম। মাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়, সাথে আমাদের খাবারের ঘুমের ঔষধ। কিন্তু ওই দিন আমরা এগুলো কিছু বুঝে উঠতে পারি না। পরদিন যখন ভাইকে খুঁজে পাওয়া যায় না, তখন মা আর বাবার হাসপাতালে ঝামেলা করে। নার্স আর ডাক্তারেরা একটাই কথা, মা ওই দিন মেয়ে জন্ম দিয়েছিল। আমিও মা বাবার সাথে তাল মিলিয়ে বলি যে আমার ভাই হয়, কিন্তু ডাক্তার হাসপাতালে রেপুটেশন জন্য আমাদের মিথ্যা বলেন বারবার। ইনফ্যাক্ট একটা ফ্যাক্ট রিপোর্ট ধরিয়ে দেয়। পুলিশ এসেও মিথ্যা রিপোর্ট দেখে আমাদের বকতে থাকে। কিন্তু আমার বাবা থেমে থাকেননি। মেয়েটিকে বাসায় আনার পর ওকে যত্ন করে মা। অন্যদিকে বাবা চলে যায় আরেক পুলিশের কাছে। তাকে সব কিছু ফুল ডিটেলস বলে সে হেল্প করতে থাকে, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে কেউ কিছু করতে পারে না। এদিকে রুদ্রের মুখের সাথে আমার মায়ের চেহারার মিল থাকে অনেক।
যেটা মিসেস সোনালির বড় বোন ধরে ফেললেন, কারণ তিনি আমার মায়ের বান্ধবী। চেহারার মিল ছাড়াও মায়ের কাছে শুনেছিল ডেলিভারির রাতে রুদ্র হারিয়ে যায়, তার বদলে অন্য মেয়ে আসে। একই রাত একই হাসপাতালের নাম শুনে এই আন্টি বুঝে যান এই কাজ মিসেস সোনালি করেন, কারণ তার মতে মিসেস সোনালি মোহন সর্দারের জন্য পাগল, তাকে পেতে এগুলো করতে পারে মিসেস সোনালি। রুদ্রকে কোলে নিয়ে তিনি রুদ্রের নাম ঠিক করেন। মূলত এই আন্টির কাছে মা বলেছিল আমার ছোট ভাইয়ের নাম রুদ্র দিবে, আদ্রর ভাই রুদ্র। তাই হলো, মিসেস সোনালি মেনে নিলেন। তারপর যেই আপনাকে মিসেস সোনালি বিয়ে করেন, তার পরের দিন ওই আন্টি মাকে সব বলে দেন। অন্যদিকে মিসেস সোনালিকে বোঝাতে থাকেন যার সন্তান তাকে দিয়ে দিতে। মা নিজেও অনেকবার দাবি করেন, কয়েকবার আসতে চায় সর্দার বাড়ির ভিতরে, কিন্তু মিসেস সোনালি রুদ্রের ক্ষতি করে দিবে বলে ভয় দেখায়। শুধু তাই না, মা বাবা মিসেস সোনালি 2 নাম্বার ব্যাপারে জেনে যায়, সাথে জেনে যান মায়ার ব্যাপারে। তাই কোনো কিছু না পেয়ে যোগাযোগ করেন শাহানা আন্টির সাথে। রুদ্রকে আর কিছু বলতে না দিয়ে সোনালি বলে, সব কিছু বুঝলাম, কিন্তু আমার সেই মেয়ে কই? তাকে কি মেরে দিয়েছো তোমরা? আদ্র ঠোঁট প্রসারিত করে হেসে দেয়, তারপর বলে, ওসব নোংরা কাজ আপনি করতে পারেন, আমরা না। এতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন আপনি, আমরা শুধু তারই ফল দিচ্ছি আপনাকে। কিন্তু এতগুলো বছর পর আপন সন্তানের খোঁজ যখন চাচ্ছেন, তাহলে দেখিয়ে দেই সেই সন্তানকে। বলেই আদ্র আঙ্গুল তাক করে দেখায়। সোনালি আর মোহন সর্দার তাকিয়ে অবাক হয়ে যায়। সোনালির মুখ থেকে বের হয়, মৌ। আঙ্গুল সরিয়ে হাত পকেটে রেখে দীর্ঘশ্বাস নিয়ে আদ্র বলে ওঠে, হ্যাঁ, আপনার আর মোহন সর্দারের মেয়ে এই মৌ, যাকে কোলে পিঠে বড় করেছে শাহানা আন্টি আর মায়া। মৌয়ের চোখে পানি, মুখটা এদিক ওদিক করছে সে। মায়া তাকিয়ে দেখছে মৌকে, মুখ ফুটে বলে, কষ্ট হচ্ছে বোন? মৌ কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এদের মতো বাজে বাবা মায়ের জন্য কখনো কষ্ট হয় না আমার। কথাগুলো শুনে অনুতপ্ত হলেন মোহন সর্দার। তার মেয়েরা আজ তাকে ঘৃণা করে। মোহন সর্দার বলে, ছি সোনালি, ছি, এতগুলো অভিনয় করলে তুমি? আমার সন্তানেরা আজ আমাকে ঘৃণা করছে। ও হ্যালো মোহন সর্দার, তোমাকে কেউ আমার জন্য ঘৃণা করেনি। কি বলো তো, তুমি আগে যেমন লোক ছিলে তাতে মৌকে মেনে নিতে না, বরং অস্বীকার করে আমাকে আর মৌকে পথে বসিয়ে দিতে। দেখ মা, আমি যা করেছি তাতে তোর ভালো হয়েছে। এই লোক কখনোই নিজের স্বার্থ ছাড়া বোঝেনি। আজ নাটক করছে ভালো সাজার, কারণ ওর কাছে তো কোনো অপশন নেই। অপশন আজ তোমার কাছে নেই সোনালি। আমি যে ফিরে এসেছি জলজ্যান্ত প্রমাণ হয়ে, আর তোমার সব সত্যতা ফাঁস করতে। মায়ের কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায় মায়া। শাহানা পারভিনকে দেখে মায়া যেন থমকে আছে, বিশ্বাস হচ্ছে না তার চোখকে। দৌড়ে যেয়ে মায়া জড়িয়ে ধরে শাহানা পারভিনকে। এতগুলো বছর পর মা মেয়ে আজ এক হলো। সেই কালো বর্ণের যুবতী আজ বয়স্ক মহিলায় রূপে দেখছে মোহন সর্দার। মায়া ওর মাকে জড়িয়ে বলে, তুমি কখন সুস্থ হলে মা? আমাকে কেউ জানায়নি কেন? পিছন থেকে শিয়া বলে, আসলে আজকে সকালে আমি যে রুমে ছিলাম ওই রুমে গ্লাস ভাঙার শব্দ পাই, সন্দেহ হয়, তাই আমি আন্টির ঘরে যাই। দেখতে পাই আয়রা ওয়াশরুমে, তাই আন্টি পানি খেতে উঠতে চেষ্টা করে। আদ্র আমাকে বলেছিল আন্টি যে কোনো মুহূর্তে সুস্থ হয়ে যাবে, কারণ আন্টিকে নতুনভাবে আদ্র যেভাবে অপারেশন করেছিল তাতে আদ্র 95% শিওর ছিল খুব তাড়াতাড়ি রিকভার করবে আন্টি। আমি আদ্র বারবার কল করি এই জন্য, কিন্তু ওর কোনো খোঁজ পাই না। মনে পড়ে কাল রাতে তুমি ফোনে কাকে বলেছিলে আজ আশ্রমে আসবে। আমি তো এগুলোর কিছু জানতাম না, তাই তোমাকে খোঁজ দিতে আসি যে আন্টি উঠে বসেছেন। কিন্তু এখানে আসার আগে তো আয়রাকে বলেছিলাম আন্টির সাথে থাকতে। শাহানা পারভীন এবার সবাইকে দেখতে থাকেন। মোহন সর্দারদের দিকে চোখ যেতেই তার ঘৃণা বেড়ে যায়। তারপরও সে চোখ সরিয়ে নেয়। সেই দৃষ্টিগুলো বুঝে যায় মোহন সর্দার। তিনিও কিছু না বলে মাথা নত করে। আশেপাশে মালিনী ও বিভানের লোকগুলোর দেহ পড়ে আছে। শাহানা পারভীন ওদের দেখে বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মায়ের অন্যায়ের বিচার করতে শিখেছে। আমার স্বামীর বাবাটাও অনেক বড় হয়ে গেছে।
মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বলে, সে যাই হোক, তুমি এখানে আসতে গেলে কেন? শাহানা পারভীন মায়ের মুখে হাত রেখে বললেন, শোনো মেয়ের কথা, আমার মেয়ে এত বড় মিশনে এসেছে, আমি তার পাশে থাকবো না? আমি আজ সুস্থ হয়ে আয়রার কাছে শুনলাম তোর কথা, তাই ওর বারণ না শুনেই এখানে ছুটে এসেছি। পিছনে পিছনে দৌড়ে আসে আয়রা, হাঁপাতে থাকে সে। আয়রাকে দেখে বিভান বলে ওঠে, এই মেয়ে জেল থেকে ছাড়া পেল কিভাবে? সোনালির মন চাচ্ছে এবার বিভানকে মেরে ফেলতে। রাগ দেখিয়ে বলে, বোকার মতো কথা বলো না। রুদ্রের মতো একজন অফিসার থাকতে তার আর কিছু লাগে? আর যার জন্য জেলে ঢোকানো হয় সে এখনো জীবিত। ভিকটিম তো সে নিজেই। যত্তসব অকর্মার লোক সাদেকি আর আজ এই অবস্থার সম্মুখীন হতে হয়। রুদ্র এবার সোনালীকে খোঁচা মেরে বলে, এই না হলে ডাইনির বুদ্ধি, আসলে বুদ্ধি নিয়েই তো এতগুলো মানুষের জীবন নিয়েছ। মাহমুদ সর্দার এবার রুদ্রের দিকে তাকিয়ে বলেন, সেসব কথা বাদ, আসল কথায় আসা যাক। তুমি কবে থেকে এসব জানো? আর জানো যখন আমাদের বলনি কেন? রুদ্র কিছু বলার আগে সোনালি বলে, আর এই আদ্র বেঁচে গেল কিভাবে? ওকে তো ওখানেই শেষ করে এসেছিলাম।